কম জিপিএ নিয়েও ভালো কলেজে চান্স পাওয়া সম্ভব। তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের রেজাল্ট কিন্তু অর্ধেকের পরিমাণে ফেল করেছে, তার মানে তোমরা অর্ধেক পরিমাণ পাস করেছো। সেই তুলনায় তোমরা যদি হিসাব করো তাহলে অনেকেই কম জিপিএ রয়েছে। সো কম জিপিএ থাকলেই টেনশনের কোনো কারণ নেই, তুমি কম জিপিএ নিয়েও ভালো কলেজে একটি ভালো সাবজেক্ট নিয়ে ভর্তি হতে পারবে। সো ভালো কলেজে ভালো সাবজেক্ট নিয়ে ভর্তি হতে গেলে তোমাকে অবশ্যই এই ভিডিওটি দেখতে হবে। এই ভিডিওতে আমরা আলোচনা করব তুমি কিভাবে কম জিপিএ নিয়েও একটি ভালো কলেজে চান্স পেতে পারো, একটি ভালো সাবজেক্টে পড়াশোনা করতে পারো। সো ডিয়ার স্টুডেন্ট, তাহলে চলো আমরা শুরু করি। So hello my dear student, welcome to my YouTube channel Accounting Fighter. I hope you are all fit and fine. ওকে ডিয়ার স্টুডেন্ট, প্রথমে আমরা দেখব জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সেশন 2025-26 আবেদন যোগ্যতা। কারা 2025-26 ব্যাচে আবেদন করতে পারবে এবং আবেদন যোগ্যতার কতটুকু প্রয়োজন রয়েছে। সো প্রথমে বলা হয়েছে তোমরা যারা এসএসসি দিয়েছো 2022 সালে এবং 23 সালে তারা আবেদন করতে পারবে, এবং যারা এইচএসসি দিয়েছো 2024 এবং 25 সালে তারা কিন্তু আবেদন করতে পারবে। মোট কথা সেকেন্ড টাইম সুযোগ পাচ্ছে। তুমি যদি একজন সেকেন্ড টাইমের স্টুডেন্ট হয়ে থাকো, অথবা তুমি ফার্স্ট টাইমে ভর্তি হয়েছিলে কোনো একটা ভালো কলেজে ভর্তি হতে পারোনি, অথবা তোমার ভালো সাবজেক্ট আসেনি, তুমি তাহলে সেই সাবজেক্টটি বাতিল করে অর্থাৎ ভর্তি বা অ্যাডমিশন ক্যান্সেল করে তুমি কিন্তু নতুন করে ভর্তি হতে পারবে। সেই সুযোগটা জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের দিয়ে দিয়েছে। ওকে, তারপর নতুনদের জন্য যারা বিজ্ঞান বিভাগ থেকে, ব্যবসায় বিভাগ থেকে এবং যারা মানবিক বিভাগে ভর্তি হতে যাচ্ছে তাদের কতটুকু জিপিএর প্রয়োজন রয়েছে, এসএসসি এবং এইচএসসিতে কতটুকু জিপিএ লাগবে তারা কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে ডিয়ার স্টুডেন্ট। সো ডিয়ার স্টুডেন্ট দেখো, মানবিক শাখার স্টুডেন্ট যারা আবেদন করবে তাদের অবশ্যই এসএসসিতে থাকতে হবে 2.50 এবং এইচএসসিতে থাকতে হবে 2.50, অর্থাৎ আবেদন করার জন্য তোমাকে এই পয়েন্ট অবশ্যই থাকতে হবে। এর নিচে হলে তুমি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স করার জন্য ক্যাপাবেল হবে না বা তুমি আবেদন করতে পারবে না, এবং তোমার অল টোটাল জিপিএ হতে হবে 5.50, ঠিক আছে। এবং যারা ব্যবসা থেকে আবেদন করবে তাদের 2.50 এবং এসএসসিতেও 2.50 লাগবে, এবং তোমার অল টোটাল হতে হবে 5.50। কিন্তু যারা বিজ্ঞান থেকে আবেদন করবে তাদের ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে। তাদের এসএসসিতে প্রয়োজন হবে 2.75 এবং ইন্টারে অর্থাৎ এইচএসসিতে প্রয়োজন হবে 2.50 এবং অল টোটাল তোমাদের জিপির প্রয়োজন হবে 6.00। সো এইটুকু পয়েন্ট যদি তোমার থাকে তাহলে তুমি অনার্স করার জন্য ক্যাপাবেল হবা, অর্থাৎ অনার্সে তুমি আবেদন করতে পারবা। সো আবেদন করলেই তুমি ভালো সাবজেক্ট বা ভালো কলেজে চান্স পাবা, বিষয়টি এমন না। তোমাকে অবশ্যই ন্যাশনাল ইউনিভার্সিটিতে তোমাকে কী করতে হবে, এক্সাম দিতে হবে। সো এক্সামে ভালো করলেই এবং তোমার যদি মোটামুটি একটা ভালো জিপিএ থাকে তাহলে তুমি ভালো কলেজেই ভর্তি হতে পারবে। সো ভালো কলেজ তুমি কোথায় ভর্তি হবে, ভালো কলেজে তোমাকে কিভাবে সিলেক্ট করা হবে, মেধা তালিকা কীভাবে তৈরি করা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় কীভাবে তৈরি করে, সেই বিষয়টি তোমাকে আগে থেকে জানতে হবে। তারপরেই তুমি সেইভাবেই নিজেকে প্রস্তুত করো এবং ভালোভাবে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও এবং ভালোভাবে পরীক্ষা দিয়ে তুমি নতুন কলেজে ভর্তি হতে যাও, যাতে করে তুমি পরবর্তীতে একটা ভালো সাবজেক্টে সুযোগ পেতে পারো। সো ডিয়ার স্টুডেন্ট দেখো তাহলে তোমাকে কিভাবে মেধা তালিকা প্রকাশ করা হয়। ডিয়ার স্টুডেন্ট দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে কীভাবে মেধা তালিকা প্রকাশ করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকা প্রকাশ করার সময় তারা মোট 4টি বিষয়ের উপর নজর দিয়ে রাখে। এই 4টি বিষয়গুলো হচ্ছে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর, জিপিএ নম্বর, তারপর হচ্ছে মোট মার্কস এবং হচ্ছে তোমার বয়স। এই 4টি বিষয়ে তারা তোমাদের অবশ্যই গুরুত্ব দিবে। সো এই বিষয়গুলো তোমাকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে তুমি পরীক্ষায় প্রাপ্ত নম্বর কতটুকু পেয়েছো, তারপরে তোমার জিপিএ কতটুকু রয়েছে এবং মোট মার্কস তোমার কত আছে এবং তোমার বয়স কম না বেশি, সেইগুলো ডিফেন্ড করেই তোমাকে সুযোগ দিবে, ঠিক আছে। যদি মনে করো 5 তোমার হচ্ছে একসাথে অনেকগুলো স্টুডেন্ট আবেদন করেছে, অনেক স্টুডেন্টের প্রাপ্ত নম্বর ধরো যে 65 প্রাপ্ত নম্বর পেয়েছে, তুমিও পেয়েছো, এরকম মোটামুটি তোমার 20+ স্টুডেন্ট কি হয়েছে 65 নম্বর পেয়েছে, তাহলে কাকে সুযোগটা দিবে? তখন তারা কি করবে, জিপিএ দেখবে। জিপিএ দেখবে কিভাবে, যার জিপিএ মার্ক বেশি থাকবে তাকে সুযোগটা দেওয়া হবে। এরপর যদি জিপিএও সেম হয়ে যায় বা সেম হয়ে যায় তাহলে তারা কি দেখবে, মার্কস দেবে, ঠিক আছে। মার্কস দেখবে কার মার্কস বেশি তখন তাকে সুযোগ দিবে, এবং এটাও যদি সেম হয়ে যায় তখন তারা কি করে, বয়স দেখেন, যার বয়স কম থাকবে, ঠিক আছে। আবারও বলছি, যার বয়স কম থাকে
তাকেই তারা সুযোগটা দেয়। ঠিক আছে, এখন কথা হচ্ছে তোমার জিপিএ কতটুকু রয়েছে তুমি সেটা তুমি ভালো করেই জানো। জিপিএ নামার উপর ন্যাশনাল ইউনিভার্সিটি কতটুকু মার্কস কাউন্ট করে সেটা তোমাকে অবশ্যই জানতে হবে, প্লাস তোমাকে পরীক্ষায় কতটুকু মার্কস উঠাতে হবে তা যাতে করে তুমি বুঝতে পারো তোমার কোথায় চান্স হবে। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু ডিপেন্ড করে তোমাকে কিভাবে কলেজ সিলেক্ট করতে হবে। শুধু কলেজ সিলেক্ট করলেই হবে না, তোমাকে ভালো করে বুঝতে হবে তুমি বিভাগীয় পর্যায়ে পড়বে নাকি জেলা পর্যায়গুলোতে না উপজেলা পর্যায়ে কোন কলেজে ভর্তি হতে চাচ্ছ। জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু সকল কলেজের মান কিন্তু সেম রকম, কিন্তু অবশ্যই পড়াশোনার মান আলাদা রয়েছে, তোমার পরিবেশ আলাদা রয়েছে এবং সেখানকার টিচার এবং অ্যাভেলেবেল কোর্সগুলো যেগুলো রয়েছে তুমি কোন কোর্স নিয়ে পড়তে চাচ্ছ সেই কলেজে ওই কোর্স করানো হচ্ছে কিনা বা ওই বিষয়ে পড়াশোনা করা হয় কিনা বিষয়গুলো ডিপেন্ড করে তুমি কোন কলেজ সিলেক্ট করবে। ঠিক আছে, আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তারা খুঁটিয়ে খুঁটে দেখে। এই বিষয়গুলো যদি আমি তোমাকে দেখাই তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ, এখানে মেধা তালিকা প্রণয়ন করার জন্য তারা এই নিয়মগুলো কিন্তু দিয়েছে। এই নিয়মের ভিতরে আমাদের অনেক কিছু নিয়ম রয়েছে, আমি একটু তোমাদের মার্কারটা চেঞ্জ করছি। সো দেখো, বলছে বিজ্ঞান ও মানবিক ও ব্যবসা শিক্ষা শাখাটির জন্য এমসিকিউ পরীক্ষাও তোমাদের 100 নম্বর এবং 5 নম্বর হচ্ছে 35, তুমি 35 পারলে পাস করবা। ঠিক আছে, তার মানে তোমার 100 মার্কের ভিতর পরীক্ষা হবে এবং 35 পেলে তুমি পাস করবা, মানে 35 পেলে তুমি শুধুমাত্র আবেদন করতে পারছো পরীক্ষায়। যদি 35-এর নিচে 34 পেয়ে যাও তাহলে তুমি কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটিতে কোনো কলেজে আবেদন করতে পারবে না, যদিও তোমার জিপিএ ভালো রয়েছে। জিপিএ ভালো থাকলেও তুমি কিন্তু আবেদন করতে পারবে না। এই জন্য যার জিপিএ যতটুকুই থাকুক না কেন তোমাকে 35 অবশ্যই পাইতে হবে পরীক্ষার ভিতরে। ঠিক আছে, ওকে। তারপরে কি হবে, তোমার হচ্ছে মেধা তালিকা করার জন্য তারা কি করবে, এই যে 200 নম্বর রয়েছে এই 200 নম্বরটা কিসের ভিত্তিতে দিবে, 200 নম্বর হচ্ছে তোমার এসএসসিতে আর হচ্ছে এইচএসসিতে যে প্রাপ্ত জিপিএ রয়েছে এই এসএসসি এবং এসএসসিতে প্রাপ্ত জিপিএর উপর কাউন্ট করা হবে। ঠিক আছে, সো এটা কতটুকু কাউন্ট করবে বিষয়টা এখানেই বলে দিয়েছে তারা। 2 নম্বরে দেখতে পাচ্ছ এসএসসিতে তোমার কাউন্ট করবে হচ্ছে 40%। ঠিক আছে, এসএসসিতে তোমার কাউন্ট করা হবে কত পার্সেন্ট, 40% কাউন্ট করা হবে 4 সাবজেক্ট ছাড়া। ঠিক আছে, 4 সাবজেক্ট ছাড়া কী করবে, কাউন্ট করবে। এবং তোমার এইচএসসিতে কাউন্ট করা হবে কত মার্ক, এইচএসসিতে কাউন্ট করা হবে 60%, এরও হচ্ছে 4 সাবজেক্ট ছাড়া। যদি এইটা দিয়ে তোমাদের মিলিয়ে যায় তার পরবর্তীতে তারা আরেকটি অপশন নেবে, তারপরে হচ্ছে কি 4 সাবজেক্ট সহ আবার 40% কাউন্ট করবে। আবার যদি মিলে যায় তারপরে তারা কি করবে 60% অর্থাৎ 60% তোমার চতুর্থ বিষয় সহ কাউন্ট করে দেখবে যে কে সুযোগটা পাচ্ছে। সো তোমাকে এইভাবে কিন্তু তারা একটা তালিকা তৈরি করবে। ঠিক আছে, তারপর হচ্ছে তোমাকে বলা হয়েছে প্রথম মেধা তালিকা একটা সুযোগ দিবে, তার মানে প্রথম একটা মেধা তালিকা প্রকাশ করবে। সেই মেধা তালিকায় যদি যারা চান্স পাবে না তারা দ্বিতীয় মেধা তালিকায় সুযোগ পাবে। দ্বিতীয় মেধা তালিকায় যারা চান্স পাবে না তারা হচ্ছে প্রথম রিলিজ স্লিপ এবং দ্বিতীয় রিলিজ স্লিপ দিবে। এইভাবে তুমি কিন্তু সুযোগটা পেয়ে যাবে। ঠিক আছে, সো জাতীয় বিশ্ববিদ্যালয় এইভাবে আর কি মেধা তালিকাটা তৈরি করে। সো মেধা তালিকায় শুধু থাকলেই হবে না, তোমাকে অবশ্যই কী করতে হবে, একটা ভালো কলেজ এবং একটা ভালো কলেজে ভালো একটা সাবজেক্ট নিয়ে চান্স পেতে হবে। সো ভালো কলেজে এবং ভালো কলেজে ভালো একটা সাবজেক্ট নিয়ে চান্স পেতে গেলে তোমাকে কীভাবে কলেজ সিলেক্ট করতে হবে সেই বিষয়টি আমি তোমাকে এখন খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো, যাতে করে তুমি বুঝতে পারো তোমাকে কীভাবে কলেজ সিলেক্ট করা উচিত। অনেকেই এই ভুল করে। এবার মনে রাখো ডিয়ার স্টুডেন্ট, এবার কিন্তু অনেক স্টুডেন্ট, আমার তথ্য জানা মতে আমি 68,000 স্টুডেন্ট পেয়েছি যারা কিন্তু জিপিএ রয়েছে, জিপিএ যোগ্যতা থাকা সত্ত্বেও এবং পরীক্ষা পাশ করা সত্ত্বেও কী করতে পারে নাই, ভর্তি হতে পারে নাই, যদিও জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা ফাঁকা ছিল। সো তোমাকে বুঝতে হবে এমনভাবে কলেজ সিলেক্ট করতে হবে তোমার জিপিএ যদি কম থাকে তারপরেও যেন তুমি একটা ভালো কলেজে একটা ভালো সাবজেক্ট নিয়ে চান্স পাও। ঠিক আছে, তুমি ওদের মতো যদি ভুল করো তাহলে তোমারও স্থান হতে পারে 68,000 স্টুডেন্টের ভিতর, যদিও জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনেক সিট ফাঁকা রয়েছে। আর এইবার তো তোমাদের 50% পাস করেছে আর 50% ফেল করেছে। সো এবার কিন্তু অনেক স্টুডেন্টের জন্য সুযোগ হবে ভর্তি হওয়ার, আবার অনেক স্টুডেন্ট কিন্তু সুযোগ পেয়েও তোমাদেরকে কিন্তু ভর্তি হতে পারবে না। এবার শুধু এইটা না, জাতীয় বিশ্ববিদ্যালয় নয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় পাবলিক ইউনিভার্সিটিগুলোতে প্রচুর পরিমাণে সিট কিন্তু ফাঁকা যাবে। সো অ্যাডমিশন জার্নিতে যারা ভালো করবে তারাই কিন্তু এবার ভালো করে সুযোগটা পাবে। সো অ্যাডমিশন জার্নি তুমি যদি শুরু করতে চাও পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট অথবা ন্যাশনালের জন্য, তাহলে অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নাও যাতে করে তুমি অ্যাডমিশন জার্নিতে টিকতে পারো। ঠিক আছে, ওকে স্টুডেন্ট, এই পর্বে তুমি দেখতে পাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয়ে কীভাবে কলেজ সিলেক্ট করলে তুমি চান্স পাবে নিশ্চিত একবারে। তোমাকে এই বিষয়টি ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, তোমাকে এমনভাবে সিলেক্ট করতে হবে বা কলেজ চয়েস করতে হবে
যাতে করে তুমি একটি কলেজ এবং একটি কলেজে একটা ভালো সাবজেক্টে কী করতে পারো, জিতে যেতে পারো। ঠিক আছে, সো এই ক্ষেত্রে তোমাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে। দেখো ডি স্টুডেন্ট, জাতীয় বিশ্ববিদ্যালয়ে কলেজ সিলেকশনে অনেকেই ভুল করে, অনেকেই হয়তো এই তথ্যটা জানে না বা এই তথ্যগুলো জানে না, যার কারণে তারা কিন্তু ভালোভাবে কলেজ সিলেক্ট করতে পারে না জিপিএ থাকা সত্ত্বেও। আবার অনেকেই কম জিপিএ নিয়েও ভালো একটা কলেজে ভালো একটা সাবজেক্ট নিয়ে সুযোগ পেয়ে যায় এই তথ্যগুলো জানার জন্য। সো যারা জানে না তাদের জন্য নো প্রবলেম, আমি আছি, তোমাদের অবশ্যই এই ভিডিওটি সহযোগিতা করবে তোমাকে কলেজ সিলেকশন করতে। যারা জানে না তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে ডিয়ার স্টুডেন্ট। ওকে ডিয়ার স্টুডেন্ট, দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ে কলেজ সেকশনগুলো এইভাবে রয়েছে। একটা বিভাগীয় কলেজ রয়েছে, তারপরে হচ্ছে জেলা পর্যায়ে 1 রয়েছে, জেলা পর্যায়ে 2 রয়েছে, উপজেলা পর্যায়ে 1 এবং উপজেলা পর্যায়ে 2 রয়েছে। সো এই বিষয়গুলো কি, দেখো ডিয়ার স্টুডেন্ট, বাংলাদেশে অনেকগুলো বিভাগ রয়েছে। সো প্রত্যেকটা বিভাগে একটা করে বিভাগীয় কলেজ রয়েছে। সো তুমি যদি বিভাগীয় কলেজগুলোতে পড়তে চাও তাহলে তোমাকে বিভাগীয় কলেজগুলোতে আবেদন করতে হবে এবং সেই যোগ্যতা অনুসারেই তোমাকে কিন্তু আবেদন করতে হবে। তারপরে রয়েছে জেলা পর্যায়ে 1। জেলা পর্যায়ে 1 বলতে আমরা কোনগুলো বুঝাচ্ছি, যেগুলো হচ্ছে যে জেলাগুলো হচ্ছে টপ নচ, অর্থাৎ টপ 10-এর ভিতর যে জেলাগুলো থাকে এবং যে জেলাগুলোতে কলেজগুলোতে চাহিদা সবচেয়ে বেশি থাকে ওগুলোকে বলা হচ্ছে জেলা পর্যায়ে 1। আবার কিছু জেলা রয়েছে যেগুলো যে কলেজ রয়েছে কিন্তু ওগুলোর চাহিদা কিন্তু কম, অর্থাৎ জেলা পর্যায়ে 1-এর তুলনায় চাহিদা কিন্তু একটু কম। সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি বাংলাদেশের 64টি যদি জেলা হয়ে থাকে, 64টি জেলার ভিতরে তোমার ধরে নাও 10 থেকে 12টা জেলা রয়েছে যেগুলো হচ্ছে টপ জেলার ভিতর পড়ে, আর বাকি যে জেলাগুলো থাকবে এগুলো কিন্তু টপ জেলার ভিতর পড়ে না, এগুলো এই জন্য উপজেলা অর্থাৎ জেলা পর্যায়ে 2-তে পড়বে। আবার উপজেলা 1 রয়েছে, উপজেলা 1 বলতে আমরা কোনগুলো বোঝাচ্ছি, যে উপজেলাগুলো জেলা পর্যায়ের মতো কিন্তু কাজ করে থাকে। এমন কিছু উপজেলা কলেজগুলো রয়েছে যে কলেজগুলো জেলা পর্যায়ে কলেজ যেমন টপ র্যাঙ্কে রয়েছে, যেমন চাহিদা রয়েছে, পড়াশোনার মান যেমন ভালো, এই উপজেলাগুলোর কলেজগুলো কিন্তু ঠিক তেমনই হয়ে থাকে। এই জন্য এই উপজেলা কলেজগুলোকে আমরা 1-এ রেখেছি। আর উপজেলা পর্যায়ে 2 রয়েছে, এগুলো হচ্ছে একেবারে নিম্নমানের কলেজ বা গ্রাম পর্যায়ে যে কলেজগুলো রয়েছে, ঠিক আছে, এই কলেজগুলোকে আমরা উপজেলা পর্যায়ে 2 রেখেছি। এই 4টা তুমি যদি ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু তুমি কলেজ সিলেকশন খুব ভালোভাবে করতে পারবে। আর তুমি কলেজ সিলেকশন ভালোভাবে করলেই তুমি ভালো একটা কলেজে ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়তে পারবে। সো এই পড়ার জন্য তোমাকে এই বিষয় 4টা তোমাকে কিন্তু ভালোভাবে আয়ত্তে নিয়ে আসতে হবে। অনেকেই জানে না, যার কারণে এই ভুলগুলো হয়ে থাকে। কারণ অনেকের জিপিএ কম থাকা সত্ত্বেও তার অনেকের ইচ্ছা থাকে বিভাগীয় কলেজে পড়বে, কিন্তু আসলে তার তো যোগ্যতাই নেই যে বিভাগীয় কলেজে পড়ার, কিন্তু সে জানে যে জিপিএ আছে, আমি আবেদন করব, আবেদন করলেই হয়তো বা চান্সটা হয়ে যাবে। ঠিক আছে, এভাবে তারা কি করে, আবেদন করে। আবার আবেদন করলেই হবে না, তোমাকে বুঝতে হবে সেই কলেজে চান্স পাওয়ার জন্য আরও কিছু টিক্স রয়েছে, সেগুলো তোমাকে ভালোভাবে অনুধাবন করতে হবে। ঠিক আছে, সো ডিয়ার স্টুডেন্ট, দেখো বিভাগীয় পর্যায়ে তুমি যদি চান্স পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই মোটামুটি তোমার জিপিএ কতটুকু থাকতে হবে বিষয়গুলো তোমাকে ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে, সো আমরা বিগত সালগুলোতে পর্যালোচনা করে বুঝতে পেরেছি বা জানতে পেরেছি বা আমরা যতটুকু জানি সেটি হচ্ছে তোমার বিভাগীয় পর্যায়ে যারা চান্স পেতে চায় সেগুলো হচ্ছে ঢাকা পর্যায়ে যে কলেজগুলো রয়েছে, তারপরে রাজশাহীতে কলেজ রয়েছে, রংপুরে রয়েছে, তারপর রয়েছে সিলেটে রয়েছে, চট্টগ্রামে রয়েছে। এই পর্যায়ে কলেজগুলোতে তুমি যদি পড়তে চাও টপ র্যাঙ্কের কলেজগুলোতে, এগুলো হচ্ছে বিভাগীয় কলেজ। ঠিক আছে, সো বিভাগীয় কলেজগুলোতে পড়তে গেলে তোমাকে অবশ্যই ওয়াল টোটাল তোমার জিপিএ হতে হবে 9.80 অথবা তোমার 10 পয়েন্ট কিন্তু থাকতেই হবে, মাস্ট। ঠিক আছে, তুমি যদি বিভাগীয় কলেজগুলোতে পড়তে চাও তাহলে তোমার এতটুকু জিপিএ থাকতে হবে। ঠিক আছে, এটি একটা নর্মাল। সো নর্মাল, তারপরে যাদের জিপিএ কম রয়েছে তারা কিভাবে আবেদন করবে এই চ্যাপ্টারের পর আমরা কিন্তু সেই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সো যাদের জিপিএ ভালো তারা কিভাবে আবেদন করবে বিভাগীয় পর্যায়ে এবং কতটুকু জিপিএর প্রয়োজন রয়েছে তোমাকে কিন্তু এই তথ্যটা আমরা জানিয়ে দিলাম যে তোমার 9.80 থেকে তোমার 10 পয়েন্ট থাকতে হবে যদি তুমি বিভাগীয় কলেজে পড়তে চাও এবং তোমার একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়তে চাইলে অবশ্যই তোমার এতটুকু জিপিএর প্রয়োজন হবে। কিন্তু তুমি মনে করো বিভাগীয় কলেজে পড়তে যাচ্ছ, তোমার এতটুকু জিপিএ নেই, তাহলে তোমাকে অবশ্যই নর্মাল একটা সাবজেক্ট সিলেক্ট করতে হবে। তোমার এখানে দুটি অপশন রয়েছে, তুমি একটি কলেজ সিলেক্ট করবে। ঠিক আছে, হয় তোমাকে ভালো কলেজ নিতে হবে অথবা ভালো একটা কী করতে হবে, সাবজেক্ট নিতে হবে। আবারও বলছি, তুমি ভালো একটা সাবজেক্ট পেতে পারো অথবা একটা ভালো কলেজ পেতে পারো। ঠিক আছে, তোমার বিষয় এইটা তোমাকে ডিপেন্ড করে। সো তুমি ভালো কলেজে পড়তে চাও তাহলে তোমার ভালো জিপিএ নিতে হবে, আর তুমি যদি ভালো কলেজে পড়তে চাও কিন্তু তাহলে তুমি কিন্তু ভালো সাবজেক্ট পাবে না। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা একটু পরে তোমার সাথে আলোচনা করব। সো এই ক্ষেত্রে কাদের এইটা, সো যাদের জিপিএ ভালো রয়েছে তারা কিন্তু এইভাবে চয়েসগুলো দিবা। ঠিক আছে, তারপরে দেখো যারা জেলা পর্যায়ে 1, জেলা পর্যায়ে 1গুলো বলতে আমরা কি বুঝি, যেটা হচ্ছে আজিজুল হক কলেজ, এটা কিন্তু একটা জেলা পর্যায়ে কলেজ, এটা কিন্তু বিভাগীয় পর্যায়ে কলেজ না। সো আজিজুল হক একটা জেলা পর্যায়ে কলেজ। তারপরে হচ্ছে তোমার হচ্ছে বরিশালের একটা কলেজ রয়েছে
তারপরে হচ্ছে খুলনা একটা বিএম কলেজ রয়েছে, এই কলেজগুলো কিন্তু জেলা পর্যায়ে, ঠিক আছে, বিএম কলেজ। সো এই কলেজগুলো কিন্তু হচ্ছে বজ্রমোহন কলেজ রয়েছে, ঠিক আছে, এই কলেজগুলো কিন্তু জেলা পর্যায়ে কলেজ, টপ জেলা যেগুলো আমরা বলি যে টপ 10-এর ভিতর যে কলেজগুলো রয়েছে, টপ 10 জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবসময় র্যাঙ্কে যে কলেজগুলো থাকে ওগুলোকে বলা হচ্ছে জেলা পর্যায়ে 1-এর ভিতর কলেজ। সো আজিজুল বা বিএম কলেজ বা বজ্রমোহন কলেজগুলোতে তুমি যদি চান্স পেতে চাও তাহলে তোমার অবশ্যই 9.5 থেকে তোমার 10 পয়েন্ট থাকতে হবে মাস্ট, ঠিক আছে, কম বেশি হতে পারে, প্লাস মাইনাস হবে, এটা কোনো বিষয় না, কিন্তু তোমার এতটুকু জিপিএ থাকবে যাতে করে তুমি কি করতে পারো, আবেদন করলে সিলেকশনে চান্স পেতে পারো। কিন্তু তুমি আবেদন করেছো, সিলেকশনে তুমি চান্স পাওনি, তাহলে তোমার আবেদনটা বেকার যাবে। এই জন্যই বলবো জেনে শুনে আবেদন করো, যাতে করে আবেদন করো আর যেন চান্সটা হয়ে যায়। তুমি আবেদন করেছো কিন্তু চান্স হয়নি, তাহলে ওই আবেদন করে কোনো লাভ হবে না, ঠিক আছে। সো এই ক্ষেত্রে তুমি ভালো একটা সাবজেক্ট চান্স পেতে পারো, অথবা ভালো নর্মাল সাবজেক্ট তুমি নিতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড করে যে তুমি কোন সাবজেক্টটা নেবা, ঠিক আছে। সো নর্মাল সাবজেক্ট কোনগুলো আবার ভালো সাবজেক্ট কোনগুলো এটা নিয়েও আমরা একটু পরে তোমাকে বুঝিয়ে দেবো, যাতে করে তুমি বুঝতে পারো তোমার কোন সাবজেক্ট পড়ার যোগ্যতা রয়েছে এবং কোন সাবজেক্ট তোমাকে পেতে গেলে কোন কোন সাবজেক্ট তোমাকে ইন্টারমিডিয়েটেই পড়তে হবে, ঠিক আছে। অনেক স্টুডেন্ট রয়েছে যে জানেই না কোন সাবজেক্ট নিয়ে পড়তে গেলে, অনার্স করতে গেলে তোমাকে ইন্টারমিডিয়েটে কোন কোন সাবজেক্ট পড়তে হয়, ঠিক আছে। এই বিষয়টা আমি তোমাকে ক্লিয়ার করে দিব। যদি তুমি ইংলিশ সাবজেক্ট পেতে চাও তাহলে তোমাকে ইন্টারমিডিয়েটে কোন সাবজেক্ট পেতে হবে, প্লাস তোমার ইংলিশে কত জিপিএ থাকা বাধ্যকতা রয়েছে, ঠিক আছে। তারপরে জেলা পর্যায়ে 2-তে রয়েছে, জেলা পর্যায়ে 2-তে রয়েছে যেমন ধরো যে সিরাজগঞ্জ জেলা রয়েছে, পাবনা জেলা রয়েছে, ঠিক আছে, তারপরে হচ্ছে দিনাজপুর জেলা রয়েছে, তারপরে হচ্ছে পঞ্চগড়, কুড়িগ্রাম, এরকম আরও অনেক জেলা রয়েছে যেগুলো খুব একটা ডিমান্ডেবল না, অথবা তাদের ওই জেলাগুলোর চাহিদা খুব একটা কম রয়েছে, ঠিক আছে। ওই জেলাগুলোতে তুমি যদি চান্স পেতে চাও একটা ভালো সাবজেক্ট নিয়ে, তাহলে তোমাকে অবশ্যই 8.00 থেকে 9 পয়েন্ট থাকতে হবে, তাহলে তুমি কিন্তু ভালো একটা সাবজেক্ট এবং একটা ভালো একটা কলেজে সুযোগ পেতে পারো। সো এই বিষয় যাদের আছে তারাই শুধুমাত্র জেলা পর্যায়ে 2-তে আবেদন করবে, ঠিক আছে। ওকে, এরপর উপজেলা 1-এ কারা আবেদন করবে? উপজেলা 1 যে কলেজগুলো জেলা পর্যায়ে কলেজগুলোর সাথে কি করে টক্কর দেয় বা তারা একসাথে কম্পিটিশন করে, সো এই কলেজগুলো হতে পারে তোমার বিভিন্ন কলেজ হতে পারে, ঠিক আছে। সো উপজেলা পর্যায়ে ভালো ভালো কলেজ আছে, কিন্তু সেখানে হলও আছে, তুমি কিন্তু সেই হস্টেল সুবিধা পাচ্ছ। সেই উপজেলা পর্যায়ে কলেজগুলোতে তুমি যদি চান্স পেতে চাও অবশ্যই তোমাকে আগে থেকে কি করতে হবে, তথ্যগুলো কালেক্ট করতে হবে, কোন কলেজ ভালো, কোন কলেজে হল আছে, তারপরে হচ্ছে কি ম্যাথ সুবিধা ভালো, তারপরে হচ্ছে যাতায়াত সুবিধা ভালো রয়েছে। এই কলেজগুলোতে তুমি যদি আবেদন করতে চাও তাহলে তোমার অবশ্যই 7.5 থেকে 8.00 জিপিএ থাকতে হবে অল টোটাল, ঠিক আছে। এরপর তুমি যদি সাবজেক্ট নর্মাল নিতে চাও অবশ্যই নর্মাল নিতে পারবা, আর ভালো সাবজেক্ট নিতে গেলে অবশ্যই ভালো সাবজেক্ট নিতে পারবা, কোনো ধরনের প্রবলেম হবে না। এরপর উপজেলা পর্যায়ে 2-তে যারা আবেদন করতে চায় একেবারে নিম্নমানে, যাদের জিপিএ খুব কম, ঠিক আছে, শুধুমাত্র পাস করেছে এসএসসি এবং এইচএসসিতে, মোটামুটি জিপিএ 5.00 থেকে 6.50 বা প্লাস মাইনাস হতে পারে, এতটুকু জিপিএ রয়েছে, কিন্তু তার ইচ্ছা সে অনার্স করতে চায়, একটা নর্মাল সাবজেক্ট হলেই হবে, তাহলে সে নর্মাল সাবজেক্ট নিয়ে অনার্স করতে পারে, অথবা সে যদি চায় বা একটা ভালো সাবজেক্ট নিয়ে করতে চায় তাহলে অবশ্যই তাকে অবশ্যই একটা নর্মাল কলেজ সিলেক্ট করে ভালো সাবজেক্ট কী করতে হবে, সিলেক্ট করতে হবে ডিয়ার স্টুডেন্ট, ঠিক আছে। সো এইটা ছিল সবার জন্য আর কি। এখন আমি আলোচনা করব যাদের জিপিএ কম তারা কিভাবে কলেজ সিলেক্ট করবে, ঠিক আছে। সো এইবার দেখি। সো ডিয়ার স্টুডেন্ট দেখো, যাদের জিপিএ কম রয়েছে তারা কলেজ সিলেকশন কিভাবে করবে যাতে করে সে একটা কলেজ পায় এবং একটা ভালো সাবজেক্ট পেতে পারে। সো এই ক্ষেত্রে আমি তোমাদের কিছু তথ্য শেয়ার করি, এই তথ্যগুলো ভালোভাবে মনে রাখলেই তুমি কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে এবং আবেদন করলেই তুমি একটা কলেজে চান্স পেয়ে যাবে। ডিয়ার স্টুডেন্ট দেখো, তোমার যদি জিপিএ কম হয়ে থাকে তাহলে তোমাকে অবশ্যই এই ধারাটা মেনটেন করতে হবে। আমি এখন যা বলবো তুমি শুধু শুনবা, এবং যখন অ্যাপ্লাই হবে তুমি শুধুমাত্র অ্যাপ্লাই করলেই তোমার একটা চান্স হয়ে যাবে, ঠিক আছে। ধরো তোমার বিভাগীয় পর্যায়ে কলেজে পড়াশোনা করার ইচ্ছা অনেক, ধরো ঢাকা শহরে পড়াশোনা করার ইচ্ছা, চট্টগ্রাম শহরে, ময়মনসিংহ, রাজশাহীতে, এই ধরনের কলেজগুলোতে তোমার পড়াশোনা করার ইচ্ছা বা বিভাগীয় কলেজে পড়ার অনেক ইচ্ছা, তাহলে তোমার অবশ্যই জিপিএ তো আর এতগুলো নেই, ধরো তোমার জিপিএ 8.00 থেকে এতটা জিপিএ নেই, ঠিক আছে, অল টোটাল জিপিএ নেই, কিন্তু তোমার মোটামুটি রয়েছে, ঠিক আছে, 7.5 ধরে নিলাম, তোমার এতটা 7.5 রয়েছে, তাহলে তোমাকে কি করতে হবে, তাহলে তোমাকে অবশ্যই ওই বিভাগীয় কলেজে চান্স পেতে গেলে তোমাকে একটা নর্মাল সাবজেক্ট সিলেক্ট করতে হবে। কি সাবজেক্ট? নর্মাল সাবজেক্ট তোমাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। কেননা ডিয়ার স্টুডেন্ট, বিভাগীয় কলেজগুলোতে চাহিদা অনেক বেশি থাকে, কম্পিটিশন অনেক বেশি হয়ে থাকে। সো তুমি যদি ওখানে সুযোগ পেতে চাও, যেহেতু তোমার জিপিএ মার্ক কম রয়েছে 7.5, ঠিক আছে, অবশ্যই তোমাকে পরীক্ষায় কিন্তু ভালো মার্ক উঠাইতে হবে,
ঠিক আছে, পরীক্ষা ভালো মার্ক উঠাইতে পারলে প্লাস তোমার জিপিএ যদি থাকে, এইটা মিলে তুমি একটা সুযোগ পাচ্ছ। কিন্তু তুমি ভালো সাবজেক্ট পাবা না, তখন তোমাকে কি করতে হবে, একটা নর্মাল সাবজেক্ট বেছে নিতে হবে। বিভাগীয় কলেজে পড়াশোনা করতে চাইলে তোমাকে নর্মাল সাবজেক্ট নিতে হবে। তুমি ভালো সাবজেক্ট পাবা না, কারণ তোমার জিপিএ কম রয়েছে, আর জিপিএ কম থাকার কারণে তুমি ভালো সাবজেক্ট পেতে পারো না। ঠিক আছে, তারপরে তোমার যদি ইচ্ছা থাকে জেলা পর্যায়ে কলেজগুলোতে পড়বে, টপ 10 যে কলেজগুলো রয়েছে, ঠিক আছে, আজিজুল হক, তারপরে বজ্রমোহন কলেজ, বিএম কলেজ, এই কলেজগুলোতে তুমি পড়তে চাচ্ছ, রাজশাহী কলেজগুলোতেও পড়তে চাচ্ছ, তাহলে তোমাকে অবশ্যই এই জিপিএটা টুকু থাকতে হবে। ঠিক আছে, এতটুকু জিপিএ থাকলে তুমি কিন্তু আবেদন করবে, কিন্তু তোমার অবশ্যই নর্মাল সাবজেক্ট সিলেক্ট করতে হবে। সো নর্মাল সাবজেক্ট কোনগুলো, ভালো সাবজেক্ট কোনগুলো এবং কীভাবে সাবজেক্ট সিলেক্ট করবে সেটাও আমি তোমাকে একটু পরে বলে দিচ্ছি। ডিয়ার স্টুডেন্ট, দেখো এগুলো তোমাকে অবশ্যই সিলেক্ট করতে হবে, এতটুকু জিপিএ তো মাস্ট থাকা প্রয়োজন। তারপরে যদি কম থাকে, এর থেকেও যদি কারো কম হয়ে থাকে, ঠিক আছে, কম হয়ে থাকে, তাহলে কোনো অপশন নেই, তোমাকে অবশ্যই নর্মাল সাবজেক্ট সিলেক্ট করতে হবে। যদি নর্মাল, আমি যদি বলি যে একটা ইতিহাস নিয়ে তুমি পড়তে পারো, ঠিক আছে, তারপরে হচ্ছে সংস্কৃতি নিয়ে তুমি পড়তে পারো, এই ধরনের সাবজেক্ট নিলেই তুমি কিন্তু এই ধরনের কলেজগুলোতে সুযোগ পাচ্ছ। তোমার ভালো কলেজ পেতে গেলে একটা ভালো সাবজেক্ট পাবা না। সো এখানে তোমাকে দুইটা জিনিস মনে রাখতে হবে, কলেজ হয় তোমাকে কলেজ নিতে হবে, অথবা তোমাকে কি করতে হবে, সাবজেক্ট নিতে হবে। সো তুমি সাবজেক্ট আর কলেজ কিন্তু একসাথে পাবা না। তুমি ভালো সাবজেক্ট নিলে ভালো কলেজ পাবা না, ভালো কলেজ নিলে ভালো একটা সাবজেক্ট পাবা না, যেহেতু তোমার জিপিএ কম রয়েছে। এতটুকু প্রশ্ন মাথায় যদি থাকে তাহলে তুমি বুঝতে পারবে, যাদের জিপিএ কম তাদের দুইটি অপশন থাকবে, হয় তোমাকে ভালো কলেজ সিলেক্ট করতে হবে, অথবা তোমাকে ভালো সাবজেক্ট সিলেক্ট করতে হবে। এখন তুমি কোনটা চাও, ভালো কলেজ না ভালো সাবজেক্ট? সো সাবজেক্ট তুমি যেটা নাও একই বিষয়, কলেজে তুমি যে কলেজে পড়ো একই বিষয়, তুমি যে কলেজে পড়ো না কেন পড়াশোনার মান সেম থাকবে, তোমার সার্টিফিকেট কিন্তু সেমই থাকবে, কিন্তু তোমার গুরুত্বপূর্ণ হচ্ছে সাবজেক্ট, তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাচ্ছ। তুমি যদি একটা নর্মাল কলেজে ভর্তি হও এবং ভালো একটা সাবজেক্ট নাও, পরবর্তীতে কিন্তু তুমি ট্রান্সফারের মাধ্যমে একটা ভালো কলেজেও ভর্তি হতে পারো। কিন্তু তুমি যদি ভালো কলেজ নাও কিন্তু নর্মাল একটা সাবজেক্ট নাও, তাহলে কিন্তু তুমি পরবর্তীতে সাবজেক্টটা পরিবর্তন করতে পারবে না। ঠিক আছে, ওকে। তারপরে জেলা পর্যায়ে 2, জেলা পর্যায়ে যারা 2তে আবেদন করতে চায় তাদের অবশ্যই এতটুকু জিপিএর প্রয়োজন রয়েছে। ঠিক আছে, 7.5 থেকে 8 এটা থাকতেই হবে, প্লাস তুমি নর্মাল সাবজেক্ট সিলেক্ট করতে পারো, অথবা ভালো সাবজেক্টও তুমি সিলেক্ট করতে পারো। ঠিক আছে, তারপরে উপজেলা পর্যায়ে 1 এবং উপজেলা পর্যায়ে 2 এই সাবজেক্ট যারা নিতে চায় বা এই পর্যায়ে কলেজগুলোতে যারা ভর্তি হতে চাচ্ছে, তাদেরকে অবশ্যই এই যে আমি 4টা দিয়েছি, এই 4টা তোমাকে মেনটেন করেই অবশ্যই আবেদন করতে হবে। তুমি যদি এই 4টা মেনটেন করে আবেদন করো, আশা করছি তুমি একটি ভালো কলেজে একটি ভালো সাবজেক্ট নিয়ে পড়তে পারবে, অথবা একটা ভালো সাবজেক্ট নিয়ে একটা ভালো কলেজেও সুযোগ পেতে পারো ডিয়ার স্টুডেন্ট। সো আমি আশা করব তুমি এই 4টা অবশ্যই গুরুত্বপূর্ণ, তুমি বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যাতে করে তারাও বুঝতে পারে। ঠিক আছে, এরপর চলো আমরা সাবজেক্ট সিলেকশন কিভাবে করব, এবং একটি সাবজেক্ট পেতে গেলে বা তুমি যে সাবজেক্টটা পেতে চাচ্ছ সেই সাবজেক্ট পেতে গেলে তোমার কী কী শর্ত মানতে হবে। ওকে স্টুডেন্ট, দেখতে পাচ্ছ তুমি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাচ্ছ সেই সাবজেক্টটা পেতে গেলে তোমাকে কী কী শর্তাবলী মানতে হবে সেগুলো তোমাকে আগেই ভালো করে জানতে হবে। শুধু তুমি আবেদন করলেই হবে না, তোমাকে আবেদন করার পূর্বে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। ধরো তুমি ইংলিশ নিয়ে পড়তে চাচ্ছ, তাহলে তোমার ইংলিশ পেতে গেলে অনার্সে তোমাকে কোন সাবজেক্টগুলো থাকতে হবে, কত জিপিএর প্রয়োজন রয়েছে এবং কত মার্কস পেলে তুমি ইংলিশ সাবজেক্টটা পাবা। আবার অনেকে ফিজিক্স সাবজেক্ট নিয়ে পড়তে চায়, আবার অনেকে কেমিস্ট্রি নিয়ে পড়তে চায়, আবার অনেকে ম্যাথ অথবা অ্যাকাউন্টিং থেকে এগুলো সাবজেক্ট নিয়ে পড়তে চাচ্ছে। তাহলে এই সাবজেক্টগুলো নিয়ে তুমি যদি পড়তে চাও তাহলে তোমার কতটুকু জিপিএর প্রয়োজন রয়েছে, কতটুকু মার্কের প্রয়োজন রয়েছে, এবং তোমার ইন্টারমিডিয়েটে অর্থাৎ এইচএসসিতে তোমার কী কী সাবজেক্ট থাকা প্রয়োজন বা কী কী সাবজেক্ট পড়তে হবে, তাছাড়া তুমি কিন্তু এই সাবজেক্টগুলো পাবা না। সো এই বিষয়টা যদি আমি তোমাদের সাথে আলোচনা করি তাহলে তুমি বিষয়টা ভালো করে বুঝতে পারবে। এই জন্য আমি তোমাকে অবশ্যই একটা পিডিএফ দেখাচ্ছি, এই পিডিএফ দেখার মাধ্যমে তুমি বুঝতে পারবে আসলে তোমার এই সাবজেক্ট পেতে গেলে তোমার কী কী বিষয় বা কী কী শর্তাবলী পালন করতে হবে। তাহলে চলো আমরা পিডিএফটা একটু দেখে নিই। ওকে স্টুডেন্ট, এবার তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে সুন্দর করে একটা পিডিএফ দেওয়া আছে। এই যে পিডিএফ তুমি দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাবজেক্ট সিলেকশন রয়েছে, অর্থাৎ সাবজেক্ট তুমি কিভাবে সিলেক্ট করবে, কোন সাবজেক্ট পেতে গেলে তোমাকে এইচএসসিতে কত মার্ক বা জিপিএ প্রয়োজন রয়েছে, বা কোন সাবজেক্টগুলো তোমার পড়াশোনা করা উচিত, এবং বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শাখার স্টুডেন্ট কত পার্সেন্ট সেই সাবজেক্টগুলোতে সুযোগ পাবে, বা আদৌ সেই সাবজেক্ট নিয়ে পড়াশোনার সুযোগ রয়েছে কিনা, বিষয়টা এখানে কিন্তু তারা ক্লিয়ার করে দিয়েছে। দেখো স্টুডেন্ট, তুমি এখানে দেখতে পাচ্ছ তুমি যে সাবজেক্টটা পেতে চাচ্ছ বা যে সাবজেক্ট নিতে চাচ্ছ ওই সাবজেক্টে তোমার মিনিমাম তোমার কী করতে হবে, 2.50 থাকতে হবে। ধরো তুমি ইংলিশ নিয়ে পড়তে চাচ্ছ, তাহলে তোমার অবশ্যই ওই সাবজেক্টে তোমার 2.50 কিন্তু কী করতে হবে, জিপিএ থাকতে হবে। 2.50 জিপিএ থাকলেই তুমি ওই সাবজেক্টটা পেতে পারো। তাহলে তোমাকে এখানে বোঝাচ্ছি, দেখো তুমি যদি বাংলা সাবজেক্ট নিয়ে অনার্স করতে চাও তাহলে বাংলাতে অনার্স করতে গেলে তোমার ইন্টারমিডিয়েটে বাংলা থাকতে হবে,
অথবা ইংলিশ থাকতে হবে। এই দুইটা সাবজেক্টের ভিতর তোমার যদি একটা থাকেই তাহলে তুমি মাত্র বাংলা সাবজেক্ট নিয়ে অনার্স করতে পারবে। এবং বাংলা সাবজেক্টে অনার্স করতে গেলে এখানে মানবিকের স্টুডেন্ট সুযোগ পাবে 60%, বিজ্ঞান থেকে যারা নিতে চায় বাংলাতে বিজ্ঞান থেকেও অনার্স করতে পারবে, সমস্যা নেই, তারা 20% সুযোগ পাবে এবং ব্যবসা শিক্ষার স্টুডেন্ট তারাও 20% সুযোগ পাবে। কখন? যদি প্রথম এবং দ্বিতীয় মেধা তালিকার পরে তারা আসন ভিত্তিক শূন্য ফাঁকা থাকে তখন তাদের সুযোগ দেওয়া হবে। তার প্রথমত মানবিক শাখার স্টুডেন্ট বাংলা নিয়ে অনার্স করতে পারবে, ঠিক আছে। এরপর ধরো অনেকের ইংলিশ নিয়ে পড়ার ইচ্ছা, ইংলিশ নিয়ে অনার্স করতে চায়, তাহলে ইংলিশে তুমি যদি অনার্স করতে চাও তাহলে তোমাকে ইন্টারমিডিয়েটে অবশ্যই ইংলিশ তো পড়তেই হবে এবং এখানে 2.50 থাকতে হবে। না থাকলে বা এর নিচে যদি থাকে তাহলে তুমি কিন্তু ইংলিশে অনার্স করতে পারবে না, ঠিক আছে। এবার তোমার সুযোগ থাকবে কত? তুমি যদি আর্টসের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার 60%, বিজ্ঞানের হলে 20% এবং ব্যবসায় হলেও তোমাকে 20% তারা সুযোগ দিবে, ঠিক আছে। এই বিষয়টা তোমাকে গুরুত্ব আকারে ভালো করে বোঝানোর চেষ্টা করছি। তুমি ভালো করে যদি বুঝতে পারো তাহলে তুমি কিন্তু এই সাবজেক্টগুলো পাবে, তাছাড়া কিন্তু পাবে না, ঠিক আছে। ওকে, এরপর আরও গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, সেটি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। অনেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করতে চায়। সো রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করতে চাইলে তোমাকে ইন্টারমিডিয়েটে কোন সাবজেক্টগুলো থাকতে হবে অথবা কোন সাবজেক্টে পড়াশোনা করতে হবে ইন্টারমিডিয়েটে সেটা দেখো। তোমার যদি পৌরনীতি থাকে তাহলে তুমি রাষ্ট্রবিজ্ঞান পাবা অনার্সে। তোমার যদি সমাজবিজ্ঞান থাকে, সমাজ কল্যাণ, অর্থনীতি, ইতিহাস, যুক্তিবিদ্যা, উচ্চতর গণিত, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, হিসাব বিজ্ঞান, অর্থাৎ এই 12টা সাবজেক্টের ভিতর যে কোনো একটা যদি সাবজেক্ট তোমার এইচএসসিতে থাকে তাহলে কিন্তু তুমি অনার্সে গিয়ে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা পাবা, অনার্স করার সুযোগ পাবা। এবং তোমাকে এখানে অবশ্যই তোমার এই রাষ্ট্রবিজ্ঞান পেতে গেলে তোমাকে এখানে 2.50 কিন্তু থাকতে হবে এই 12টা সাবজেক্টের যে কোনো একটাতে, ঠিক আছে। তোমার যদি অনার্সে ধরো যে যদি মানবিক স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার অর্থনীতি থাকতে পারে, কারো সমাজবিজ্ঞানও থাকতে পারে, তাই না? আবার কারো দুটি সাবজেক্টও থাকতে পারে। সো দুটি সাবজেক্টের ভিতর তোমার যদি 2.50 থাকে তাহলে কিন্তু তুমি রাষ্ট্রবিজ্ঞান অনার্সে করতে পারছো। সো এই ক্ষেত্রেও তোমাকে সুযোগ দিবে বিজ্ঞানের স্টুডেন্টদের জন্য 15%, এই ক্ষেত্রে মানবিক থেকে যারা আসবে তারা সুযোগ পাবে 70% এবং যারা ব্যবসা থেকে আসবে তারা 15% সুযোগ পাবে। এইভাবে কিন্তু সাবজেক্ট সিলেকশনগুলো করা হয়। অনেকে ভাবে যে আমি এই সাবজেক্টটা পড়তে চেয়েছি কিন্তু আমাকে দেওয়া হয়নি বা আমি সুযোগ পাইনি। আসলে তুমি ওইভাবেই আবেদন করনি অথবা তোমার ওই সাবজেক্টগুলো পড়া ছিল না বিধায় তোমাকে কিন্তু ওই সাবজেক্টে সিলেকশন করা হয়নি। বিষয়টা মাথায় রাখতেই হবে। আবার দেখো যারা অর্থনীতি নিয়ে পড়তে চায় তাহলে কি করতে হবে? অর্থনীতি নিয়ে পড়তে গেলে তোমাকে ওই যে বললাম এই যে 12টা সাবজেক্ট তুমি দেখতে পাচ্ছ, এই 12টা সাবজেক্টের ভিতর যে কোনো একটা সাবজেক্ট তোমার ইন্টারমিডিয়েটে থাকতে হবে, প্লাস তোমার 2.50 কিন্তু থাকতে হবে। তাহলে তুমি কিন্তু অর্থনীতি নিয়ে অনার্স কমপ্লিট করতে পারবা। সো এই ক্ষেত্রেও তোমাকে মানবিকের যারা স্টুডেন্ট রয়েছে 70% সুযোগ পাবে, বিজ্ঞান থেকে যারা অর্থনীতি নিতে চায় তাদের 15% এবং ব্যবসা থেকে যারা অর্থনীতি নিতে চায় তাদের 15% সুযোগ দেওয়া হবে। এইভাবে কিন্তু সাবজেক্ট সিলেকশন করা হয়ে থাকে। সো এবার দেখো বিজ্ঞানের স্টুডেন্ট, বিজ্ঞানের অনেক স্টুডেন্ট রয়েছে যারা মনে করো যে রসায়ন নিয়ে পড়তে চায়, প্রাণ রসায়ন নিয়ে পড়তে চায়, উদ্ভিদবিজ্ঞান নিয়ে পড়তে চায়, তারপরে হচ্ছে প্রাণবিজ্ঞান নিয়ে পড়তে চায়। সো এই বিষয়গুলো নিয়ে তুমি যদি অনার্স কমপ্লিট করতে চাও তাহলে তোমার ইন্টারমিডিয়েটে কোন কোন সাবজেক্ট পড়তে হবে। তুমি যদি ফিজিক্স নিয়ে পড়তে চাও তাহলে তোমার ফিজিক্সে ইন্টারমিডিয়েট থাকতে হবে, ঠিক আছে। ফিজিক্স থাকতে হবে অথবা কেমিস্ট্রি থাকতে হবে অথবা হায়ার ম্যাথ থাকতে হবে। এই 3টা সাবজেক্টের ভিতর তোমার যে কোনো একটা সাবজেক্ট ইন্টারমিডিয়েটে পড়া থাকতে হবে, তাহলে তুমি কিন্তু পদার্থ নিয়ে অনার্স কমপ্লিট করতে পারবা। আর এক্ষেত্রে অবশ্যই 2.50 তোমার কিন্তু জিপিএ থাকতেই হবে, ঠিক আছে। বিজ্ঞান স্টুডেন্ট অবশ্যই 100% এখানে সুযোগ পাবে। তারপরে অনেকে রসায়ন নিয়ে অনার্স কমপ্লিট করতে চাই, তাহলে রসায়নে তুমি যদি পেতে চাও তাহলে তোমার অবশ্যই রসায়ন, পদার্থবিজ্ঞান এবং উচ্চতর গণিত এই 3টি সাবজেক্ট যে কোনো একটি পড়তে হবে ইন্টারমিডিয়েটে, ঠিক আছে। তারপরে বাকিগুলো এমনই তুমি দেখতে পাচ্ছ, বাকিগুলো ঠিক তেমনই। সো গণিত নিয়ে পড়তে গেলে তোমাকে অবশ্যই ইন্টারমিডিয়েট গণিত থাকতে হবে, পরিসংখ্যান থাকতে হবে অথবা পদার্থবিজ্ঞান থাকতে হবে, প্লাস তুমি যদি সুযোগ পাও তাহলে তুমি অন্যান্য সাবজেক্টগুলো নিয়ে পড়তে পারো ডিয়ার স্টুডেন্ট। সো আবার অনেকেই রয়েছে মনোবিজ্ঞান সাবজেক্ট নিয়ে পড়তে চায়। মনোবিজ্ঞান সাবজেক্ট পেতে গেলে তোমাকে ইন্টারমিডিয়েটে গার্হস্থ্য বিজ্ঞান থাকতে হবে, অর্থনীতি থাকতে হবে, যুক্তিবিদ্যা থাকতে হবে, সমাজবিজ্ঞান, সমাজ কল্যাণ, অর্থাৎ এই যে 11টি সাবজেক্ট রয়েছে এই 11টি সাবজেক্টের ভিতরে তুমি যদি একটা সাবজেক্ট সুযোগ পাও বা পড়াশোনা করে থাকো ইন্টারমিডিয়েটে তাহলে তুমি কিন্তু মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনার একটা সুযোগ পাচ্ছ। এক্ষেত্রে তুমি যদি বিজ্ঞানের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি 100% এখানে সুযোগ পাবে, অন্যান্য স্টুডেন্ট এখানে সুযোগ পাবে না, ঠিক আছে। আর বাকি যেগুলো শাখা রয়েছে, বাকি যে সাবজেক্টগুলো রয়েছে এখানে কিন্তু অন্যান্য সাবজেক্টগুলো সুযোগ পাবে। আর যারা কমার্সের স্টুডেন্ট বা কমার্স থেকে যারা পড়তে চায় মার্কেটিং, ফিনান্স, অ্যাকাউন্টিং, ঠিক আছে, ব্যবস্থাপনা যেগুলো রয়েছে এগুলো প্রত্যেকেই
ব্যবসায় শিক্ষার্থীরা সুযোগ পাবে 70%, আর অন্যান্য স্টুডেন্ট যারা মানবিক থেকে পড়তে চায় তারাও পড়তে পারবে, বিজ্ঞান থেকে চাইলেও তারাও কিন্তু পড়তে পারবে। সো এই ক্ষেত্রেও তোমাকে একই বিষয়, ইন্টারমিডিয়েট তোমাকে অ্যাকাউন্টিং পড়তে হবে, ব্যবস্থাপনা পড়তে হবে, ফিনান্স ব্যাংকিং অথবা উৎপাদন, অর্থনীতি, পরিসংখ্যান অথবা উচ্চতর গণিত, যে কোনো একটি সাবজেক্ট থাকলেই তুমি কিন্তু অনার্সে তুমি মার্কেটিং নিয়ে পড়তে পারবা, ফিনান্স নিয়ে পড়তে পারবা, হিসাব বিজ্ঞান নিয়ে পড়তে পারবা, ব্যবস্থাপনা নিয়ে পড়তে পারবা, কোনো ধরনের সমস্যা নেই। মোট কথা হচ্ছে যে কেউ তোমার কি করতে পারবে, বিবিএ স্টুডেন্ট যারা রয়েছে তারা কিন্তু হতে পারবে। বিবিএ স্টুডেন্ট হতে গেলে তোমার যে কোনো বিভাগ থেকে আসতে পারো, তুমি সায়েন্সের স্টুডেন্ট হতে পারো, আর্টসের অথবা কমার্সের স্টুডেন্ট, যে কেউ বিবিএ শাখায় ভর্তি হতে পারবে, তার জন্য কোনো ধরনের বাধা নেই। শুধুমাত্র এখানে পার্সেন্ট একটু কমবে, 15% এবং 20% করে রয়েছে। সো স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পারছো যে সাবজেক্ট সিলেকশনটা কেমন হয়ে থাকে। এখন তোমাদের কথা বলি, সেটি হচ্ছে নর্মাল সাবজেক্ট কোনগুলো ধরা হয়। সো নর্মাল সাবজেক্ট সাধারণত আমরা ধরে থাকি সেটি হচ্ছে বাংলা হয়ে থাকে, আরবি, সংস্কৃতি, ইতিহাস, তারপরে ইসলামের ইতিহাস, ঠিক আছে। এই সাবজেক্টগুলো কিন্তু একটু নর্মাল, বলছি না একেবারে খারাপ, একটু হলো নর্মাল ভালো সাবজেক্টের তুলনায়। সো এই সাবজেক্টগুলো যদি তুমি সিলেকশনে রাখো এবং একটা ভালো কলেজ সিলেকশন রাখো তাহলে তুমি কিন্তু সুযোগ পাবা, ঠিক আছে। কিন্তু তুমি যদি একটা ভালো কলেজ রেখেছো এবং ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়তে চাচ্ছ, ঠিক আছে, যদি রাজশাহী কলেজে মনে করো তুমি চয়েস করেছো এবং তুমি ওখানে হায়ার ম্যাথ নিয়ে পড়তে চাচ্ছ, ঠিক আছে, তাহলে তোমার কিন্তু সুযোগটা হবে না যদি তোমার জিপিএ কম থাকে। কিন্তু তোমার জিপিএ কম রয়েছে, তুমি রাজশাহী কলেজেই ভর্তি হতে চাচ্ছ, তাহলে তুমি একটা নর্মাল সাবজেক্ট সিলেক্ট করো, যে সাবজেক্ট নিয়ে ওখানে খুব একটা কম্পিটিশন হয় না, যার কারণে তুমি কিন্তু একটা সুযোগ পেতে পারো। স্টুডেন্ট, আশা করি তুমি বুঝতে পারছো যে আমি কি বলতে চেয়েছি। স্টুডেন্ট, এই ছিল যে কম জিপিএ নিয়েও কীভাবে ভালো কলেজে সুযোগ পাওয়া যায়, কীভাবে তোমার একটা ভালো সাবজেক্ট পাওয়া যায়, ঠিক আছে। তাহলে তোমার একটা ভালো কলেজ কীভাবে পাওয়া যায় এবং একটা ভালো সাবজেক্ট কীভাবে সুযোগ পাওয়া যায়, এই বিষয়টা আমি তোমাদের সাথে ক্লিয়ার করে দিলাম। তোমাদের বন্ধুদের সাথে তুমি অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে, যাতে করে তারাও বুঝতে পারবে। পরবর্তীতে আমরা ধীরে ধীরে প্রত্যেকটা কলেজে কতটুকু জিপিএ লাগবে আমরা কিন্তু আলাদা আলাদা একটা করে ভিডিও তৈরি করে দিব প্রত্যেকটা কলেজে, ঠিক আছে। জিপিএ ভিত্তিক আলোচনা করব যে এই কলেজে ভর্তি হতে গেলে এতটুকু জিপিএ মার্কসের প্রয়োজন রয়েছে। সো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ।